দিনের শেষ প্রহরে প্রকৃতি জুড়ে সন্ধ্যার নামার হাতছানি। অদূরে পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার সুর তুলছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিচ্ছে। ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখনো কাদামাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা একফালি নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণই, তারপরই নিকোষ কালো আধারে ছেয়ে যাবে ধরণী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করেই পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথেই ডাইনিং টেবিল ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, এলিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পকোড়া চিবুচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশে ভারী মেঘের ঘন ঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। অরু মুখটা মলিন করে সেই তখন থেকেই শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে এলিসা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয় জেকে কিছু বলেছে। অরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথেই ছিলাম আমরা দুই বোন, অথচ এখন দেখো আজ 3 দিন হয়ে গেল আপা শ্বশুরবাড়িতে পড়ে আছে। মনে মনে বলল, তোমাদের জেকে আর কী বা বলবে, সে তো আর আমার সাথে কথাই বলে না সেই বিয়ের দিন থেকে। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেলে এলিসা করুণ স্বরে বলে, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বৌভাতের দিন আমরা গেলেও জেকে তো তোমাকে যেতেই দিল না। আর বৌভাতের দিনের কথা মনে পড়তেই আরো এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত চিরে। সেদিন শুধু শুধু কৃতিক ওকে যেতে দিল না, বৌভাতের দিন অনুর কাছেও যেতে না দেওয়ার দুঃখটা মাথাচাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেদিনের ঘটনায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বৌভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিকুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষের গাড়িটা পড়ে রইল, সেটাতে আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর অরু। কালকের কাহিনীর পরে অরুর যে বৌভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটা নয়, কিন্তু সবার জোড়াজোড়ি আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয়ই আপা মন খারাপ করবে, সেই ভেবেই আপার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অজ্ঞতায় রেডি হয়ে অরুও বেরিয়ে পড়ল সবার সাথে। সায়র ড্রাইভিং সিটে গাড়ি স্টার্ট করতে করতে পেছনে তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল নেক ক্রাউনটা সামনে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় অরু বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসায় পরার সফেদ রঙা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাতে পকেটে ফোন গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। ছোট ছোট চোখ করে ভাবছে অরু, মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এইসব শুনবে আর আমার উপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে, খারুস লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কি বললো? অরুর ভাবনা শুধু ছিল এলিসার রুদ্র আওয়াজে। ও কৃতিকের কথার পাঁচে খেকিয়ে উঠে পড়ল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে ওরও কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবি না? সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্ম করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না, সেহেতু আমার বইয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘোরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস দেখালো না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছেই থাকুক, বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়ে সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্প্রভ চোখে থেকে ভারাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপা তো রাগ করবে, এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপের কৃতিকের কান অবধি পৌঁছাচ্ছে না বলে মনে হচ্ছে না। উল্টে ও অরুর কবজি চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিক পুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে। বৌভাতের অনুষ্ঠানে বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু।
এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা ছমছম করছে। তার উপর কৃতিক এমন টানা হাজরা করছে দেখে অরুর এবার সত্যিই ভয়ে গা শিউরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাঁই কুই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় ছিটকিনি লাগিয়ে তবেই অরুর হাত ছাড়লো। অরু দম নিল না। ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে খুঁজতে খুঁজতে পড়ল। কি হয়েছে, যেতে দিলেন না কেন? কৃতিক নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরেও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি। আর এই মুহূর্তে বিগড়ানোর মেজাজটাকে সামলে নেওয়ার জন্য কোনো ওর ইচ্ছে নেই। অগত্যা নিজের নাকটা শিকড়ে তুলে ঝাঁঝিয়ে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারো আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝলো ওর দুর্বলতাটা ওর ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিককে দমে যাবে সেটা ওরু শিখে গিয়েছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন না। না, এখানেই কর। কি? অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভরকে দিতে বেশ লাগে ওর। কিন্তু পরেক্ষণেই গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে। সেই দৃশ্যটা মানুষপটে ভেসে উঠতেই সঙ্গে সঙ্গে চল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাটটা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এসে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর সোয়াগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচন্ড রাগে বোম হয়ে আছে ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচে স্বরে বলল, এখানে পরবোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলের কাছে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছা সেটা তুই পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলেই আমি আপনার হাঁটু সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃতিককুঞ্জ, বাংলাদেশের কৃতিককুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখেই জবাব দিল। বাড়িতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথাই কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না। আরও ক্লজেট খুলে বরফ দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুম। অরু যখন বেরিয়ে এলো তখন কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলেই বসে আছে। ওর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 100টা ভাঁজ টেনে নাকটা চুড়োয় তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলল, এতে তো অবাক হওয়ার কি আছে? হুঁ? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এসব একাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নভেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে জেরে ফেল। অমিত কিংবা ওর পেশা সবকিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। এম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দিব। কাম হিয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। কৃতিক ওর সামনের ল্যাপটপ এগিয়ে নিয়ে নিজেও লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটাও বারবার জিজ্ঞেস করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হতেই কৃতিক অরুকে কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়। কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে। সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনের চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকে বল। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাঁচুমাচু করে পড়ল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটুকুও ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা মোটাই ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট
নয়। বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে না সূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে। না না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন, কিন্তু ইকোনমিক্স। হয়েছে, আর বলতে হবে না। এটুকুতেই অনীহা দৌড়ে গিয়েছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয়ই বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার না সূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিদ তো কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলেছে। ও এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্টই পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু। চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আরেকটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো ঝুড়ো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানলা গলিয়ে দুপুরবেলার তীর্যক সূর্যরশ্মি এসে শরীরে আছড়ে পড়তে চোখ মুখ কুঁচকে গেল অরু। সেই যে তখন থেকেই কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তার টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবুও কৃতিকের মাসকে সুবাসটা চারিদিকে ফুরফুর করছে। কোথা থেকে ভেসে আসছে এই সুঘ্রাণটা, তার উৎস খুঁজতে গিয়েই অরুর খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরেই আছে। ততক্ষণে নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতেই ভাবতেই গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধ হয় আজকাল পড়েছে কৃতিক, ওই জন্যই তো এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটারশেভ, স্যান্ডেলউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম, সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে ওর মস্তিষ্কের নিউরনে। হৃদমাঝারে কৃতিকের জন্য পাগল পাড়া অনুভূতির জোয়ারে উগড়ে দিতেই অরুর বোধহয় এতটুকু যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টইটুম্বুর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলেই ওর দিন পড়িয়ে রাত ঘনাবে। তবু ওই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্ন ছাড়া বদমেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধ মনে মনে নিজের পিঠ চাপড়ালো অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে যোগান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজে হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজেই অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে। তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজার লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্স সালাড বানালো। সবকিছু তৈরি করে অরু খাবার দাবার ডাইনিং এ সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক ফুলিয়ে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধর পড়িয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োয় পায়ে স্লিপারটাও পরেনি। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে বেবি? কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরুর মিটমিটি হাসি, আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের স্প্লান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভলভুলিয়ে ওঠে মস্তিষ্ক জুড়ে। ও তৎক্ষণাৎ বাজ পাখির ন্যায় ছো মেরে অরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এই ধরনের মস্করা করার সাহস কোথায় পেলি তুই? তুই জানিস এটুকুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গেছিল। আমি কয়েক সেকেন্ড আগেও এটা ভেবে দিশাহারা হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর। কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে, আর তুই কি না আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করছিস? আর ডিয়ারি ওরু, অনেক সাহস বেড়ে গেছে তোর না? কৃতিকের বরফ কেটে ফেলার মতোই ধারালো কথার শুষ্ক ঢোক গিল অরু। কোনো মতে সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলল, খেতে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এইভাবেই ডেকেছি। অরুর কথায় কৃতিক এবার আরো রেগে গেল। রাগে ফোঁসফাঁস করতে করতে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ করো রূপ। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজনারই একজন কিছু খায়নি এখনো। অরু অভুক্ত, সেটা মাথায় আসতে অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। তা অতঃপর অরুর ঘর্মাক্ত মুখে পানির ঝাপটা দিয়ে নরম স্বরে বলে, আর কখনো এমন মস্করা করিস না হার্টবিট।
আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যে কথা বলার প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই মেনে যাব। তোকে ছেড়ে কোথায় যাব আমি, বল? তুই ছাড়া কে বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল অরু। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে আর রাগ করে থাকবে না, কিন্তু কিসের কি? এখনো অরুর সাথে প্রয়োজন ছাড়া কথাই বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো ভীষণ মিস করছে অরু। অর্ণব ওর মলিন মুখের দিকে চেয়ে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও এই একই হাল। কয়েক সেকেন্ড অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পকোড়া ভর্তি মুখ নিয়ে সায়রের দিকে ভ্রুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শুধালো, অরুর না হয় অরুর জন্য মন খারাপ। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, এখন দু বোন দুই বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজে তো উপরালারও মন গলে যাবে বলে মনে হচ্ছে। অর্ণবের কথার পাশে সায়রের বুক ভার করা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগেই হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্দরমহলে প্রবেশ করে কৃতিক আর আজমিরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয় এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমিরি শেখ আর কৃতিক দুজনারই চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনারই তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে গাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনার চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে। দুজনই বড় বড় পা ফেলে দুই দিকের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে চলে গেল তারা। নিজের মা আর স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে অরু হক চুকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া, সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চিড়বিড়িয়ে উঠে তেতো গলায় পড়ল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পেছনে লেগে থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেও একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কী করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সব কিছু সামলাতে সামলাতে টেনশন ভর্তা হয়ে যাচ্ছি। এদের টেনশনে আমি যদি অ্যাটাক ফ্যাটাক করে বসি, তাহলে তোমার আপার কি হবে বলো তো? গুরুত্বপূর্ণ বিষয়। সত্যি তো, প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আবার কি হবে? তার উপর আবার যদি শোনে প্রত্যয় ভাইয়ার মৃত্যুর পেছনে তার একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান প্রতীক চৌধুরী, তাহলে তো সব সম্পর্কই শেষ। কি ভাবছো? প্রত্যয় ডাকে ভ্রম কেটে গেল অরু। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডার কীর্তিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় অরু, অনেক খাটুনির কাজ। কীর্তিক ভাই কষ্ট করেছে, দিন রাত খেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভ নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তীতে কীর্তিক ভাইয়ের কানেও চলে এসেছে। ওই জন্যই আর কি। অরুকে আর খুলে বলতে হলো না, ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্ম প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্যই অরুর নিজেকেই সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান প্রতীককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান প্রতীক কি ওকে ছেড়ে দিত? ভাবছে অরু। অরুর ভাবনায় ছেদ ঘটে উপরতলা থেকে প্রতীকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পরে প্রতীক আবারও ডাকছে অরুকে, যার ফলে বুকের ভেতরটা শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। একটু আগের সন্দেহ, দোটানা, সবকিছু মুহূর্তেই হাওয়ায় উবে গেল। পাছে এসে জড়ো হলো একরাশ স্বস্তি আর ব্যাকুলতা। কৃতিক ডাকছে, তার মানে রাগ করেছে। কথাটা ভেবেই অরু আর অপেক্ষা না করে পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে এসে কৃতিককে পায় না অরু। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে। মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেডসাইড টেবিলের পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধ্যাবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকের। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুক্ল পক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে, মামিরাও ঘুমাচ্ছে। এলিসা ক্যাথরিনও ঘুমের বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার ছলে নিচে আসছে, তো কতক্ষণ করিডোরে উকিঝুঁকি দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফিরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্ত ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় পড়ে, ঘুমাসনি?
কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল। বিয়ের আসর থেকে মেয়ে বাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়া দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র ব্রাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে দুহাতে কৃতিকের ডেনিম শার্টের কলাটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও একটি মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আবার আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিত যা ওই মেয়ের মধ্যে আছে? কেন বললেন এটা? জীবন দিয়ে দেব, তবু আপনার ভাগ আমি কাউকে দেব না। জায়ান কৃতিক শুধুই আমারই। কই সেই হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝাঁটা পিটিয়ে বিদায় করব। অরুর এসব কান্নাকাটি আর আজাহারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সেই কখন থেকে বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস। কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল অরু। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথা মুখ থেকে বের করার সাহস দেখালো না আর। শুধু চুপচাপ মাথা নুয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুকে বানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে বাগাতে যাইনি বেবি। তাহলে? কৃতিকের আর কষ্ট করে অরুর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগেই ওর পেছনে উপস্থিত হলো আরো দুজন ব্যক্তি। অরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। অরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরই অর্ণব আর এলিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের শায়েরের সাথে। নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ। আব্বাজান? সায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনো আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারোর কথার আগামাথা বুঝতে না পেরে অরু একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এডিসা আপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমা তো আজ আকদ হওয়ার কথা ছিল, তাহলে সায়র ভাইয়া? অরুর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতে টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে। চল এখন। অরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে, চোখের সামনে সবকিছু জটলা বাকি আছে। আর কৃতিক কিনা ঘুমাবে? এমন একটা ঘটনার পরে আদৌ ঘুম পায় কারণ? আশ্চর্য। অরু তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে কেন টানছেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল। কেন টানছি বুঝতে পারছিস? অরু নাক ফুলিয়ে তেড়া কণ্ঠে বলল, না, বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিক ওদিক তাকিয়ে বলল, উপরে চল বলছি। না, এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করতে পারল না। তখনই অরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যেই বলে উঠল, তোর জামার মধ্যে মুখ লুকিয়ে ঘুমাবো, তাই? রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে অরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিকও আজ পণ নিয়েছে, ও আজ অরুকে ছাড়বে না, কিছুতেই না। তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে। কৃতিকও নিশ্চয়ই এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে ছাদে চলে আসবে না, সেই ভেবেই স্বস্তির নিঃশ্বাস নিল অরু। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবল ঝিরিঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উঠছে অরুর হাঁটুর সমান রেশমের মতো লম্বা চুলগুলো। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে দু চোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। যেই না চোখটা খুললো, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ওর ঠোঁটের মাঝ বরাবর দাঁত বসিয়ে দিল কৃতিক। অকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িৎ বেগে দু হাতে খামচে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবেই ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতিমধ্যে ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে অরু আতঙ্কিত স্বরে বলল, কি করছেন এটা? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল, কি ভেবেছিলি ছেড়ে দিব? অরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সব সময় তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিক ওর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত গলায় বলে, আর আদর করি না বুঝি? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল? সব আদর আজ একসাথে পুষিয়ে দিব। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর।
আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে অরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে। তুই ছাড়া কে আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালো। কৃতিক পেছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু। তুই ছাড়া আমার পৃথিবীটা মরচিকার মতো। কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই। আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধু তুই। আমি পৃথিবীতে খুব একা। একা বলেই হয়তো উপরআল্লাহ তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে। নয়তো তুই কেন বল? হাঁটবি? আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে অরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার অরু। তোকে আমি এভাবেই সারা জীবন হৃদয়ের গহীনে আগলে রাখতে চাই। তখন ইচ্ছে হবে দু হাতে তুলে আদর করব, তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধু আমার। ইভেন আই উইল প্রটেক্ট ইউ till my last breath, baby. And I promise that তুই কেবল হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসবি, আমার জন্য পাগল থাকবি, যেমনটা আজকে হয়েছিলি। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নিব। আমার জীবনে তুই ছাড়া অন্য দ্বিতীয় নারী না কোনোদিন ছিল আর না কোনোদিন আসবে। জান কৃতিক, শুধু তোর বেবি, শুধু তোর। কৃতিকের কথা শেষ হতেই অরু আচমকা ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রেন রেনে আওয়াজে বলে, আমি তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি, অকারণেই ভালোবাসি। ভালোবাসায় এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অধর যুগলের মাঝে দূরত্বটুকু ঘুচিয়ে গভীর চুম্বনের তালি বলে। আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতেই অরু ছিটকে দূরে সরে যায়। কৃতিক দু কদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে কাছে? অরু কৃতিকের চোখে চোখ রেখেই না সূচক মাথা নাড়ালে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অদর ভিজিয়ে বলে, ইটস ওকে। ওকে বললেই তো হয়, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনো পেট ব্যথা করছে? অরু এবারও চুপচাপ না সূচক মাথা নাড়ালে কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানো প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই সায়রের বাড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে ইতিমধ্যে বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমা আর সায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাবার আমার ছোট্টবেলার শখ, অথচ নীলিমা কত সহজেই চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন কল করছিল। অরুর কথা শুনে মাথা দুলে কৃতিক শোধায়, যেতে চাস দার্জিলিং এ? অরু কোনো কিছু না ভেবে হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওর তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক চট করে বলে ওঠে। চল তাহলে। অরু হতবিহ্বল কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব? সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে অরুর হাতটা ধরে। অরু কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দিব। এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। অরু এবার আর ঘাবড়ালো না। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারের সুরে বলে, আমার একটা হ্যাট চাই আর একটা ক্যামেরা। কৃতিক মৃদু হেসে অরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইউর উইশ বেবি। দার্জিলিং নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা বৃষ্টি ভেজা সবুজে ঘেরা এক অপার্থিব দৃশ্যপট। উঁচু নিচু পাহাড়, সারি সারি চা বাগান, ছোট বড় ঝর্ণা, জানা অজানা বনফুল আর মেঘমাল্লার আস্তরণে মুড়িয়ে থাকা এই পাহাড়ি শহরটাকে প্রকৃতি প্রেমীদের স্বর্গরাজ্য বললে খুব একটা ভুল হবে না বইকি। দার্জিলিং এর আরও একটি প্রধান আকর্ষণ হলো ব্রিটিশ আমলের তৈরি সেই ৮০-র দশকের কয়লা চালিত টয় ট্রেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরের নামকরণের সুস্পষ্ট কোনো ইতিহাস নেই, তবে লোকমুখে শোনা যায় দার্জিলিং শব্দ থেকেই দার্জিলিং এর উৎপত্তি। দর্জে মানে বজ্র আর লিং মানে দেশ, এক কথায় দার্জিলিং মানে বজ্রের দেশ। আবার অনেকেরই মতে ১৭৬৫-র দিকে
কোনো এক লামা এদেশের মাটিতে পা রেখেছিলেন। তার নাম অনুসারেই দার্জিলিংয়ের নামকরণ করা হয়। শুধুমাত্র যে দার্জিলিং তেমনটা নয়, চোখের খোরাক, মনের বাসনা মেটাতে এর পরবর্তী নর্থ সিকিম, শিটং সবগুলোতেই যেন প্রকৃতির বক্ষস্থল। শহুরে একঘেয়ে জীবন ভার বইতে বইতে ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলোকে একটুখানি স্বস্তির সঞ্চার খুঁজে দিতেই বোধহয় উপরওয়ালার এই নিদারুণ সৃষ্টি। চা পল্লবে ঘেরা সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত হোমস্টের যে ছোট্ট ছোট্ট কটেজগুলো রয়েছে, তারই মধ্যে একটা কটেজের খোলা বারান্দায় বেতের চেয়ারে আর বেতের কারুকার্য করা রেলিংয়ের কোণে ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে আছে অরু। ওর মহাবিশ্বর মতো চোখ দুটো পাহাড়ি ঢাল বেয়ে নামা সারি সারি চা বাগানে নিবদ্ধ। চা বাগানের পাশ দিয়ে কলকলিয়ে বয়ে যাচ্ছে সরু ঝর্ণার বহর। কাচের মতো দেখতে ঝর্ণার সেই স্বচ্ছ পানিতে টুপটাপ ঝরে পড়ছে হাওয়ায় উড়ে আসা রং বেরঙের বুনো ফুল। সকাল সকাল মেঘের চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ মাত্রই এক পশলা বৃষ্টি হলো ঝমঝমিয়ে। ঝরে পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি কণাগুলো সযত্নে ঠাঁই নিয়েছে চা পাতার গায়ে। নিয়ন সূর্য কিরণে সেই বৃষ্টি কণাগুলো ঝিল ধরেছে বারে বারে, যেন এক নজরে দেখলে মনে হবে চা পাতার উপর কেউ সযত্নে স্বচ্ছ হীরের টুকরো সাজিয়ে রেখেছে। ওর সেই সকাল থেকে বসে বসে মুগ্ধ নয়নে দেখেই যাচ্ছে এসব। দেখতে দেখতে চোখ জুড়িয়ে আসছে, তবুও মন ভরছে না। বারবার ভাবনারা এক জায়গাতেই আটকে যাচ্ছে। প্রকৃতি এত অপরূপ কেন? দুগালে হাত দিয়ে চারিদিকে মুগ্ধ নয়নে চেয়ে নয়ন জুড়াচ্ছে অরু, আর মনে মনে ভাবছে কালকের কথা। কাল কৃতিকের সাথে অমন তাড়াহুড়ো করে ফ্লাইটে উঠে আরও এক দফা ঝটকা খেয়েছিল অরু। অরুর পরনে তখনও হালকা গোলাপি টপস আর সুতির ঘাগরা ছিল। লম্বা চুলগুলো ছিল ক্লাচার দিয়ে বাঁধা। ওর পেছনে পেছনে উঠেছিল কৃতিক। ফ্লাইটে ওঠার পর কৃতিক এমন একটা ভাব করছিল যেন ও আরেকটা দেশে নয়, বরং মতিঝিল থেকে হাতিরঝিল যাচ্ছে। চারিদিকের পরিস্থিতি একটুও মাথা ব্যথা নেই, আর না আছে কোনো হেলদোল। ফোনস কল করছে তো করছেই। ওর কাণ্ডে এক পর্যায়ে বিরক্ত হয়ে পেছনে ঘুরে ওর শুধায়, আমাদের সিট কোথায়? কৃতিক ফোন থেকে চোখ সরিয়ে আলগোছে নিজের চুলে আঙুল বোলাতে বোলাতে বলে, বিজনেস ক্লাসে। আপনি এতটুকুর মধ্যে বিজনেস ক্লাস কিভাবে ম্যানেজ করলেন? আশ্চর্য। অরুর কথায় কৃতিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল। সামনে চল, দেখতে পাবি। অরু ত্যাক্ত দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিককে রেখে গটগটিয়ে বিজনেস ক্লাসের দিকে এগিয়ে গেল। কেভিন ক্রুজের সাহায্যে বিজনেস ক্লাসে খুঁজে নিয়ে দরজাটা খুলে অরু ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গে ভীষণভাবে চমকালো, সাথে ভয়ও পেল মারাত্মক। কারণ ওকে দেখেই ভেতর থেকে এরিসা, অর্ণব, ক্যাথলিন ওরা সবাই একযোগে চেঁচিয়ে বলে উঠল, সারপ্রাইজ! অকস্মাৎ চিৎকারে হকচকিয়ে উঠল অরু। সবাইকে এখানে এভাবে দেখতে পেয়ে মস্তিষ্ক আপাতত হ্যাং হয়ে আছে ওর। তাই অরু কোনো কিছু না ভেবেই আবারও পেছনে ঘুরলো কৃতিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তবে পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে একটা শক্ত ঢেউ খেলানো পুরুষালী বুকে ধাক্কা খেয়ে থমকে গেল অরু। তাড়াহুড়ো করে মাথা তুলতেই দেখতে পেল এটা কৃতিক। পরনে নেভি ব্লু হুডি আর ব্ল্যাক ওভার সাইজ ডেনিম, সামনের চুলগুলোকে সামলাতে মাথায় আটকানো কালো টুপি, আর ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হাসি। অরু ধরতে পারল না কৃতিকের এই হাসির আসল কারণ। অগতাই চোখ বড় বড় করে বিস্ময়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে রইল অবুঝের মতো। কৃতিকের রহস্যময় হাসির অবসান ঘটিয়ে কাঁধ বাঁকিয়ে অরুর চোখের দিকে চোখ রেখে শান্ত স্বরে বলল, হ্যাপি ফার্স্ট হানিমুন জার্নি বেবি। কৃতিকের কথাতে অরুর চোয়াল ঝুড়ে পড়ার উপক্রম। এমন একটা আকস্মিক ঘটনায় আপনা আপনি ওর দুহাত চলে গেল নিজের মুখের উপর। অরু একবার ওদের সবার দিকে তাকাচ্ছে, তো আরেকবার কৃতিকের দিকে। এদিক ওদিক তাকিয়ে অস্ফুটে বলে ওঠে, তার মানে এটা প্রি প্ল্যান? কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমাকে ব্যাগ গোছাতে কেন বললেন না? আমি তো কিছুই নিয়ে আসিনি। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করতে হবে না, সব কিনে দেবো বেবি, এনিথিং ইউ নিড। জামা কাপড়ের কথা মনে পড়তেই অরু সম্বিত ফিরে পেয়ে নিজের শরীরের দিকে চাইল। কাল রাতে ঝুম বৃষ্টিতে ভিজে ওর কোনো মতে হোমস্টেতে উঠে এসেছিল। রাতের বেলা এমন পাহাড়ি এলাকায় বৃষ্টির মাঝে দোকানপাট সবই বন্ধ ছিল, যার ফলস্বরূপ জামা কাপড় আর কেনা হয়নি অরুর। রাতে টপস খুলে গায়ে কৃতিকের হুডি ছড়িয়েই ঘুমিয়েছে সে, আর এখনো এভাবে। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকবেও? তাছাড়া কৃতিক তো আর কোনো জামা কাপড় আনেনি। জামা কাপড় তো দূরে থাক,
টুথব্রাশ টুথপেস্টটা পর্যন্ত নেই ওদের কাছে। বিষয়টা বোধগম্য হতেই বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করলো অরু। কৃতিক এখনো কম্পিউটার মুড়ি দিয়ে খালি গায়ে ঘুমোচ্ছে। বিয়ের বয়স বেশ কয়েক মাস হলেও অরু কৃতিকের সাথে একসাথে এক ঘরে রাত্রি যাপন করা হয়েছে হাতে গোনা মাত্র কয়েকবার। সেখানে কাল রাত্রে ওরা দুজন সত্যিকারের আর পাঁচটা স্বামী স্ত্রীর মতোই একই সাথে একই ঘরে একই বিছানায় ঘুমিয়েছে। বিষয়টা অরুর চিত্তে প্রশান্তির ঝড় বইয়ে দেয়। হৃদয়ে নিংড়ানো ভালোবাসাটুকু উকড়ে আসে বারবার। হুটহাট মনে হতে থাকে ওই সত্যি আমার পাশে। সত্যি অবিশ্বাস্য। অরু যে কয়দিন কৃতিকের সাথে ঘুমিয়েছে ও খেয়াল করেছে কৃতিক সবসময় উবুর হয়েই ঘুমায়। ওর চওড়া পুরুষালী পৃষ্ঠদেশ কখনোই কম্পিউটারের আড়ালে ঢাকা পড়ে না। বিষয়টা বরাবরই অরুর আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। এই লোক ঘুমের মাঝেও ম্যানলি আচরণ করে। অরু ভেবে পায় না কৃতিক এমন কেন। একটু কি কিউট হওয়া যায় না? সব সময় ডার্ক চকলেট হতে হবে? একটু মিল্ক চকলেট হলেও ক্ষতি কি? অরুর মন গহীনের অযাচিত প্রশ্নের উত্তর দিল না গাঢ় ঘুমে বিভোর হয়ে থাকা কৃতিক। অরুর মনে ভাবনা পুষো রেখেই এগিয়ে গিয়ে কাঠের তৈরি তক্তাকে মেঝেতে হাঁটু মুড়ে কৃতিকের শিওরে বসে পড়ে। এরপর হাত বাড়িয়ে ওর ঘাড় ছুঁই ছুঁই এলোমেলো চুলগুলোতে নিজের নরম তুলতুলে আঙুল চালাতে চালাতে আনমন বলে ওঠে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না আপনি আমার এতটা কাছে। আপনি কি সত্যি সেই জায়ান কৃতিক যার বিছানায় ভুল করে ঘুমিয়েছিলাম বলে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন? আপনি কি সেই জায়ান কৃতিক যার সামনে একটু আওয়াজ করে কেঁদেছিলাম বলে আমাকে কনকনে ঠান্ডার মাঝে বাইরে বের করে দিয়েছিলেন? আমার তো এখনও সেই শুরু থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করলে মনে হয় সবটাই স্বপ্ন। এত ভালোবাসা, এত আবেগ, আপনার এই মাত্রাতিরিক্ত আসক্তির সব কিছু আমার মতির ভ্রম মনে হয় মাঝে মাঝেই, যেন এক্ষুনি ভ্রম কেটে যাবে আমার, আর আপনি আমাকে রেখে হারিয়ে যাবেন সেই সুদূর ক্যালিফোর্নিয়ামে। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনার দেখার আমি পাবো না সেই আগের মতো। ওর মুখে শুধু নামটাই শুনবো আপনার, কৃতিক কুঞ্জের ছোট সাহেব জায়ান কৃতিক চৌধুরী। কিন্তু এবার তো আমি সহ্য করতে পারবো না সেই দহন। বলুন, সত্যি বলছি, তেমনটা হলে আমি মরেই যাব। কারণ কৃতিক কুঞ্জের ছোট সাহেব তো কেবল কৃতিক কুঞ্জেরই মালিক নয়, আমার মন প্রাণ আত্মা সব কিছুর দখলকারী। ও যে একমাত্র তার। জায়ান কৃতিক, আপনি হরণ করেছেন আমার হৃদয়। ভালোবাসার সংজ্ঞা না জানা এক তরুণীর বুকে আপনি ভালোবাসার বিষাক্ত তীর নিক্ষেপ করেছেন, সূত্রপাত করেছেন প্রকাণ্ড জলস্বারে। আর এখন আমার মনে হয় ভালোবাসার তুফান বাঁধিয়ে দিয়ে আমার স্বপ্ন ভেঙে হারিয়ে গেলে আপনার খবর আছে। যেদিন আপনাকে খুঁজে না পাবো সেদিন আমিও হারিয়ে যাব অলিক আকাশে, সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ক্যালিফোর্নিয়ামে রাতের আকাশে ঘুরে বেড়াবো। তখন খুঁজবেন তো আমাকে? মনে পড়বে তো আমার কথা? হুট করেই স্বপ্নের মতো করে পাওয়া মাত্রাতিরিক্ত ভালোবাসার উচ্ছ্বাসে এক রাশ কাতরতা ঘিরে ধরেছে অরুর হৃদয়ে। এতটা শুকর কপালে সইবে কিনা তা নিয়েও সন্দিহান মেয়েটা। ওর কাছে জায়ান কৃতিক মানেই অমূল্য সম্পদ, যা না চাইতেও নিজের করে পেয়েছে। হারিয়ে যাওয়ার ভয় তো একটু থাকবেই। এই মুহূর্তে সেই ভয়ে জর্জরিত হয়ে টুপটাপ অশ্রুকণা বিসর্জন দিচ্ছে অরু। ক্রন্দনরত অরুর ফোঁপানোর আওয়াজে এই ঘুমের মাঝে একটু নড়চড়ে উঠল কৃতিক। ঘুমো ঘুমো গলায় অস্পষ্ট আওয়াজে ডেকে উঠল অরুকে, বেবি, কোথায় তুই? কৃতিক মাত্রই নড়ে চড়ে উঠেছে দেখে অরু তাড়াহুড়ো করে চোখের পানিটুকু মুছে নিজেকে স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, এই যে উঠুন, এবার শপিংয়ে যেতে হবে তো। আমাদের পড়ার মতন তো কিছুই নেই এখানে, বাথরব ছাড়া। অরুর কথার পাজে কৃতিক বালিশে মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, কেন নেই কেন? কালকে তো কিছু করিনি। অরু এবার উঠে দাঁড়িয়ে বিরক্ত স্বরে বলল, কাল যে এক কাপড়ে দার্জিলিং চলে এলেন তা ভুলে গিয়েছিলেন? অরুর কথা এতক্ষণে টনক নড়ল কৃতিকের। তবে ওর মধ্যে শপিং এ যাওয়ার কোনো রকম হেলদোল দেখা গেল না। ওর শরীরে কমফোর্টারটা আর একটু ভালোভাবে গায়ে চড়িয়ে নতুন উদ্যমে ঘুমাতে ঘুমাতে অস্পষ্ট আওয়াজে বলল, ওয়ালেটে ইন্ডিয়ান কার্ড আছে, যেটা খুশি নিয়ে যা। আমি এলিসাকে ফোন করে বলে দিচ্ছি, ও তোর সাথে যাবে। এই অচেনা দেশে শুধুমাত্র এলিসা আপুকে ভরসা করে আপনি আমাকে একা ছেড়ে দেবেন? কৃতিক জুৎসই আরাম করে শুয়ে বলল, আমি সঙ্গে গেলে ঠিক তোকে যেভাবে আগলে রাখতাম, এলিসাও সেভাবেই রাখবে। আই বিলিভ ইন হার। এখন যা তো, ঘুমাতে দে, নয়তো রাইড করতে পারবো না।
আপনি এখানে রাইডিংও যাবেন, তাও এই পাহাড়ি রাস্তায় বৃষ্টির মাঝে? হুম। অরুর কথার প্রতি উত্তরে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে জবাব দিল কৃতিক। অরু শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছে অনেকক্ষণ, বেলা বেজেছে 10টা কি 11টা। কৃতিক এখনো ঘুমে তলিয়ে আছে, কি জানি কতদিনের ঘুম একসাথে ঘুমাচ্ছে ও। তবে কৃতিকের এই আরামের ঘুমটা বোধ হয় খুব একটা সহ্য হলো না ওর ব্যাংক ম্যানেজারের। সেই সকাল থেকেই মুঠোফোনের ভাইব্রেট বাজিয়ে ম্যানেজার সাহেব কল দিয়েই যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। ভাইব্রেটের কাপা আওয়াজে এক পর্যায়ে ঘুম ছুটে গেলে নড়ে চড়ে উঠে ফোন রিসিভ করলো কৃতিক। এপাশ থেকে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ম্যানেজার সাহেব সালাম জানিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি বোধহয় ঘুমিয়ে বিরক্ত করার জন্য দুঃখিত স্যার, বাট স্যার ইটস আর্জেন্ট। হ্যাঁ বলুন। কৃতিকের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা বলল, স্যার, সকাল সকাল আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা উইথড্র করা হয়েছে। কৃতিক মুখ থেকে একটুখানি বিরক্তিকর আওয়াজ বের করে বলল। সো হোয়াট? ম্যানেজার সাহেব ভেবেছিল কৃতিক হয়তো অবাক হবে কিংবা প্রপার ইনফরমেশন জানতে চাইবে, কিন্তু তেমন কিছুই না হওয়াতে তিনি ভড়কে গিয়ে বললেন, না মানে স্যার, হুট করে সকাল সকাল এতগুলো টাকা? ম্যানেজারের কথা শেষ হওয়ার আগে কৃতিক মাঝপথে বলে ওঠে, ডোন্ট ওয়ারি, ইটস জাস্ট মাই ওয়াইফ। ম্যানেজার সাহেব নিজের বোকামিতে তৎক্ষণাৎ খামি খেয়ে দুর্বল গলায় বলল, ও ওকে স্যার, দেন ইট ওয়াজ মাই মিস্টেক, আই এম রিয়েলি সরি। ওপাশ থেকে ভেসে এলো কল কেটে দেওয়ার পিক পিক আওয়াজ। ম্যানেজার সাহেব কল কেটে দিলে হাতের ফোনটা নিয়ে বিছানার একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে কৃতিক আবারও চোখ বুজে মৃদু হেসে অস্ফুটে বলল, বউটা বড় হচ্ছে, স্বামীর টাকা কিভাবে ওড়াতে হয় তা যথাযথ ট্রেনিং নিচ্ছে। গুড জব এলিসা। কৃতিকের কটেজের পাশে যে কটেজটা অবস্থিত তার ব্যালকনিতেই আপাতত বসে আছে নীলিমা। কোন রকম চেয়ারে কিংবা স্টুলে নয়, বরং মেঝেতে বসে আছে মেয়েটা, পরনে এখনো সেই দুদিন আগের বাসি বেনারসি। ডাগর ডাগর চোখ দুটো ক্লান্তিতে কোটরে ঢুকে গিয়েছে, মুখশ্রী মলিন। সেই মলিন মুখে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে নীলিমা। বক্ষ পিঞ্জরের থেকে ক্রমাগত উপড়ে আসছে চাপা দীর্ঘশ্বাস। নীলিমা যখন ওর জীবনের সাথে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো ভেবে ভারী দীর্ঘশ্বাস ছাড়লো, ঠিক সেই সময় রুমে প্রবেশ করে সায়র। সায়রের চোখ মুখও ভীষণ গম্ভীর। সবসময় চঞ্চল হাসি খুশি ঠান্ডা মস্তিষ্কের সায়রের সত্তাটাও হুট করেই কাল থেকে কেমন উধাও। সায়রের হাতে কিছু শপিং ব্যাগ ছিল, ও সেগুলোকেই নীলিমার সামনে ধরে গম্ভীর গলায় বলল, চেঞ্জ করে নাও। নীলিমা ঝগড়া করার অবস্থান নেই। তাছাড়া সায়রের চোখ মুখ দেখেও মনে হচ্ছে না যে ও ঝগড়া করতে ইচ্ছুক। তার উপরে দুদিন ধরে এক কাপড়ে থাকার দরুন শরীরটাও কেমন কুটকুট করছে। তাই উপান্তর না পেয়ে প্যাকেটগুলো হাতে নিল নীলিমা। আসলে গতকাল অরু বেশ কিছু জামা কাপড় দিয়েছিল নীলিমাকে, কিন্তু অরুর তুলনায় নীলিমা একটু গোলুমলু আর লম্বা হয় সেগুলো নীলিমার হয়নি, কারণ অরু বেশিরভাগই লং স্কার্ট আর টপস পরে। আর না, তখন জামার কাপড় নিয়ে ওর কোনো রকম খেয়াল ছিল না। অগতাই এক কাপড়েই এক দেশ থেকে পাড়ি দিয়ে আরেক দেশে চলে আসতে হলো নীলিমাকে। নীলিমা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সায়র গিয়ে বারান্দায় দাঁড়ালো। বারান্দায় রেলিং এর দুহাত ভর করে দাঁড়িয়ে চারিদিকে চোখ বুলাতেই বুক চিরে এক ফালি তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। এটা মূলত সায়রের হোমস্টে, শুধু একটা নয়, দার্জিলিং সিটং মিলিয়ে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে সায়রের। সবগুলোই সায়র বাঙালি ম্যানেজার দায়িত্ব নিয়ে দেখাশোনা করে। সায়রের পৈতৃক নিবাস দার্জিলিংয়ে, তবে পূর্বপুরুষ আর বন্ধু মহল বাংলাদেশি হওয়ায় বাংলাটা ওর ভালোই আয়ত্তে। সায়রের মা বাবা নেই, বাড়িতে কাকা জ্যাঠা দুঃসম্পর্কের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সাথে সায়রের একেবারে যোগাযোগ নেই বললেই চলে। এক কথায় বলা চলে, পুরো পৃথিবীতে একটা নীলিমা আর একটা শক্ত ভিতের মতো বন্ধুমহল ছাড়া সায়রের আপন বলে কেউ নেই। তাই তো নিজের শহরে ফিরে নতুন বউ আর বন্ধুদের নিয়ে নিজের সবচেয়ে পছন্দের হোমস্টেতেই উঠেছে সায়র। এখন শুধু অপেক্ষা পালা সায়রের নববিবাহিতা রাগিনীর সব কিছুই জন্যই সায়রকে আদৌ ক্ষমা করে মেনে নেবে কিনা, নাকি মা বাবার মতো সেও তার নিজস্ব পথ বেছে নিয়ে সায়রকে একা করে দিয়ে চলে যাবে। সায়রের ভাবনা ছেদ ঘটে কাঠের দরজা খোলার খুটখাট আওয়াজে। সম্বিত ফিরে এলে সায়র পেছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। সায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলস্বরূপ বন্ধু মহলের অগাধ বিশ্বাস
একবার সায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবে। সেক্ষেত্রে বলা যায় সায়রের চোখ নীলিমাতে আটকে গিয়েছিল, তাই নীলিমাও যথেষ্ট সুন্দরী রমণী। আর এই মুহূর্তে সায়রের কিনে দেওয়া পাজামা পরে ওকে আরো বেশি আকর্ষণীয় আর লাবণ্যময়ী লাগছে সায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য বোধহয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতা তরুণীর কাছে। কি সুন্দর মেয়েটা, ফ্লোরাল চুড়িদারে চাপা গায়ের রংটাও কেমন জলজল করছে। আজকে বোধহয় নতুন করে আবারও সায়র মুগ্ধ হলো তার রাগিনী রূপে। তবে মুখে টু শব্দ করলো না, নীলিমার দিকে এগিয়ে গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। সায়রও কোনো কথা বলছে না দেখে নীলিমা ধীর পায়ে এগিয়ে এলো। সায়রের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার? এতদিন তো কথা বলে বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করতো, ভুলভাল যোগ শোনাতো, অথচ আজ এমন একটা পরিস্থিতিতে চুপ করে আছে কেন? এমন একটা ভাব যেন উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছি। আশ্চর্য। নীলিমা সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সায়র নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের নিচু মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইনার সাইজ ঠিক হয়নি। নীলিমা এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে সায়রের আচমকা কাশি উঠে গেল। ও কাঁচতে কাঁচতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন এক ফাঁকে কিনে দেব। আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমা সঙ্গে সঙ্গে চোখ তুলে ভ্রুকুটি করে বলল, আপনি কিনে দেবেন? সায়র কাঁচতে কাঁচতে মাথা চুলকে এদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো বলল, এখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে? দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্রই হোমস্টে ফিরল ওরু। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ সূর্যি মামার দেখা নেই আজ। শহরের দিকে যাও একটু সূর্য রশ্মি চোখে পড়েছে, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সেটা মিলিয়ে গিয়েছে। চারিদিক মেঘাচ্ছন্ন, ভেজা তুলোর মতোই মেঘেদের ভেলায় সবুজ চা বাগানকে গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! ওরু আরও এক দফা মুগ্ধ হয়ে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো এক পাশে রেখে ওরু এদিক ওদিক কৃতিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃতিককে ঠিক কি বলে সম্বোধন করবে সেটা ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিখরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো, তখন তো নাম ধরে ডেকেই ফেলে, কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা ওরুর কেমন মুখে বাঁধে। কারণ সম্পর্ক যাই হোক, কৃতিক হচ্ছে 12 বছরের বড়। এদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে ওরু চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে ওরু ভাইয়া বলেই ডেকে উঠলো কৃতিককে। কৃতিক ভাইয়া, শুনেছেন কোথাও আপনি? ওরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃতিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে সে দেওয়ালে চেপে ধরলো। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় পড়ল, কে তোর ভাইয়া? ওরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃতিকের দিকে। আজ এই প্রথম কৃতিককে ক্লাস পড়তে দেখলো ওরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো জুৎসই গ্লাস তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করলেই চোখে গ্লাস লাগায় কৃতিক। আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃতিককে এতটা কাছ থেকে দেখে শুষ্ক একটা ঢোক দিল ওরু। পরক্ষণেই ভেতরের উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলো দমাতে চোখ নামিয়ে নিল, নিচে চাইল। ওরু নিচে চেয়ে আছে দেখে কৃতিক ওর দিকে সামান্য গ্রেবা নামিয়ে হেসে বলল, কে তোর ভাইয়া? আনসার মি। ওরু জবাব দিল না, মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ইউ থিঙ্ক আমি ওর বাদাল? কৃতিকের কথায় ওরু এবার তাড়াহুড়ো না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খুলো। তৎক্ষণাৎ ওরু চকিতে মাথা উঁচিয়ে কৃতিকের চোখে চোখ রাখলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও কি বলল মাত্র। কৃতিক খোলো। প্রথমবার তুমি সম্বোধন করে হুট করে কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল ওর সর্বাঙ্গ জুড়ে। ওর মুখ কাঁচুমাচু করছে দেখে কৃতিক পুনরায় বলল, আমি কিছু বলিনি, আমার চশমাটা খুলে ফেলো ওরু। ওরু এবার কথা শুনলো কৃতিকের। নিজের কম্পিত দুহাত বাড়িয়ে খুলে ফেললো কৃতিকের গ্লাস। গ্লাস তখনও ওরুর হাতেই ছিল। কৃতিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করলো না, তার আগেই ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠাধরের ভাঁজে। অরুর ঠোঁটে একের পর এক কারো চুমু এঁকে দিতে দিতে কৃতিক হেসে বলল, এবার বল, কে তোর ভাইয়া? ভাইয়ারা কি বোনদের সাথে এমন কিছু করে যা আমি করছি? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সূচক মাথা নাড়ালো। কৃতিক সেভাবেই অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনের কাপল রিংগুলো ইশারা করে বলল, তোর অনামিকা আঙ্গুলে আমার দেওয়া রিংটা চকচক করছে, এটা কারা দে জানিস?
অরু এবার হ্যাঁ না দুদিকে মাথা নাড়ালো। কৃতিক এক হাতে ওর তুলে কোমল বাঁকানো কোমরটা শক্ত করে চেপে ধরে বলল, লাভাররা, আমি তো লাভার, তাই তোকে এটা দিয়েছি। এটার মানে হচ্ছে তুই শুধু আমার প্রপার্টি, তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না, নো ওয়ান। কৃতিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে অরু চোখ বুজে জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃতিক এবার অরুর বন্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে দু হাতে ওর টপসটা ধরে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। কৃতিকের দু হাত চেপে ধরল অরু। কৃতিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে দু পকেটে হাত গুজে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে সেটা পান করে ধপ করে বসে পড়ল বিরতির চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃতিকের আগা করে পরক করে মিনমিনিয়ে শুধালো। রাগ করেছেন? কৃতিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের উরুর উপর বসিয়ে ওর কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় স্বরে বলল, আর কতদিন হার্টবিট? ইটস বদারিং মি, আই কান্ট রুফ। কৃতিক বেশ বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম স্বরে বলল, আমি সরি। অরুর হঠাৎ ক্ষমা প্রার্থনায় কৃতিক নিজের মাথা তুলে শুধালো, তুই কেন সরি হচ্ছিস? এই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। অরুর কথায় কৃতিক জিভ দিয়ে নিজের অধর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ঠোঁটের ভাঁজে কিঞ্চিত হাসি রেখা টেনে বলল, ইটস ন্যাচারাল বেবি, এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গেছিস, এটা আমাদের দুজনার জন্যই ঠিক। কত বড় মেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। অরু অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় যাব? কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছিস অথচ ঘুরে বেড়াবি না? নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু হক চুকিয়ে বলে ওঠে, না, যাব তো। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেবি।